অতে আয়নিক অতে আদান প্রদান, তাই আয়নিক যৌগে হয় ইলেকট্রনের আদান প্রদান। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের রাসায়নিক বন্ধন টপিকসটা আলোচনা করব। তোমরা ইতিপূর্বে জানো যে রাসায়নিক বন্ধনটা মূলত অণু গঠনের সময় পরমাণুগুলো নিজেদের মধ্যে যেভাবে যুক্ত হয় সেই প্রক্রিয়া। তাহলে রাসায়নিক বন্ধন মূলত কি? অণু গঠন প্রক্রিয়া। রাসায়নিক বন্ধনগুলোকে আমরা মূলত তিন ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করেছি? তিন ভাগে। এর মধ্যে একটি হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের পাশাপাশি আমাদের রয়েছে সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। আয়নিক বন্ধনের পাশাপাশি আমাদের কি কি বন্ধন রয়েছে? সমযোজী এবং ধাতব বন্ধন রয়েছে। আচ্ছা, তোমরা মনে রাখবা আয়নিকটা হয় অ দিয়ে। আয়নিকটা কি দিয়ে? অ দিয়ে। তাই এখানে হয় আদান প্রদান। এখানে কি হবে? আদান প্রদান। আচ্ছা বলো তো তাহলে আদান প্রদানটা কিসের? নিশ্চয়ই ইলেকট্রনের, তাই না? তাহলে আয়নিক বন্ধন মূলত ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ঘটে থাকে। তাহলে আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এই ক্ষেত্রে ধাতুগুলো ইলেকট্রন দান করে এবং অধাতুগুলো ওই ইলেকট্রন গ্রহণ করে। দেখো তাহলে আয়নিক বন্ধনে ধাতুগুলো কি করছে? ইলেকট্রন দান করছে, আর অধাতব পরমাণুগুলো বা অধাতুগুলো সেই ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ধাতুগুলো যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তারা ক্যাটায়নে পরিণত হয়, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তাহলে এখানে মূলত ধাতুগুলো প্রথম অবস্থায় তৈরি করলো ক্যাটায়ন এবং অধাতুগুলো আমাদের তৈরি করলো অ্যানায়ন। এই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল, এটাই মূলত আসলে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন নিজেদের মধ্যে যুক্ত থেকে এই বন্ধনটা গঠন করে থাকে। দেখো আয়নিক বন্ধনের ক্ষেত্রে যেহেতু ধাতু আর অধাতু রয়েছে, ধাতুগুলো সাধারণত গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত অবস্থিত, আর অধাতুগুলো 15, 16, 17 এগুলোতে অবস্থিত। তাই দেখো এইখানে নর্মালি বন্ডিংটা হয় গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 13 পর্যন্ত মৌলগুলোর সাথে গ্রুপ 15, 16 বা 17 মৌলের, গ্রুপ 15 থেকে গ্রুপ 17 পর্যন্ত মৌলের। দেখো আমি কিন্তু গ্রুপ 14কে এখানে বাদ দিয়েছি। তার কারণ কি? তার কারণ গ্রুপ 14 ফার্স্টে যে মৌল কার্বন সেটা অধাতু, তারপর সিলিকন, জার্মেনিয়াম এগুলা বহু উপধাতু, লাস্টের দিকে আবার কিন্তু সবগুলো ধাতু। তাই আমি কিন্তু গ্রুপ 14 নিয়ে কথা বলিনি, আমি গ্রুপ নর্মালি 13 এবং 15 নিয়ে কিন্তু কথা বলেছি, বা তার আগের পরের মৌল নিয়ে কথা বলেছি। আচ্ছা তাহলে দেখো গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত মৌলগুলো হচ্ছে ধাতু, আর ধাতুর সাথে গ্রুপ 15, 16, 17 যুক্ত হয়ে তৈরি হয় অধাতু, সাথে যুক্ত হয়ে তৈরি হয় এই আয়নিক বন্ধন। আচ্ছা, আমরা এই আয়নিক বন্ধন গঠনের সময় ক্যাটায়ন অ্যানায়ন কিভাবে গঠিত হয় এটা সম্বন্ধে একটু জেনে আসি। দেখো তোমাদের মনে রাখতে হবে এই ধাতুগুলো ছেলেদের মতো। কাদের মতো? ছেলেদের মতো। আর অধাতব পরমাণু বা অধাতুগুলো কার মতো? এরা হচ্ছে মেয়েদের মতো। আচ্ছা কেন? তার কারণ হলো ধাতুগুলো ছেলেদের মতো কারণ ছেলেদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সবসময় গিফট করতে পছন্দ করে, অন্যকে গিফট করতে পছন্দ করে। আর মেয়েদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় অন্যের কাছ থেকে গিফট গ্রহণ করতে পছন্দ করে। দেখো যদি তোমার কাছে কিছু পরিমাণ টাকা থেকে থাকে, সেটা হোক স্মল অ্যামাউন্ট বা অনেক বিগ অ্যামাউন্ট, তুমি কিন্তু নিশ্চয়ই রাত্রে ঘুমাতে পারো না। তার কারণটা হলো তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার কাছে সামান্য পরিমাণ বা খুব বেশি পরিমাণ টাকা থাকলে তুমি টেনশনে ঘুমাতে পারো না যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা তুমি শেষ না করো। আচ্ছা এবার তুমি কি করবা? তুমি তাহলে ওই টাকা শেষ করার পরে খুব টেনশন ফ্রি হয়ে তুমি ঘুমাতে পারবা। দেখো তাহলে আমাদের এই ধাতব পরমাণুগুলো অনেকটা ছেলেদের মতো হওয়ার কারণে এদের বৈশিষ্ট্যটা কেমন? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কাছে যদি টাকা থাকে, অর্থাৎ সেটা অল্প অ্যামাউন্ট হোক আর বিগ অ্যামাউন্ট হোক, এরা টেনশনে রাত্রে ঘুমাতে পারে না যতক্ষণ পর্যন্ত এই টাকাটা কাউকে গিফট না করে দেয়। আচ্ছা এবার আসি ধাতুগুলোর ক্ষেত্রেও কিন্তু এমনটা, সর্বশেষ কক্ষপথে এদের ইলেকট্রন সংখ্যা থাকবে 1টা, 2টা বা 3টা। তাই এরা কিন্তু সবসময় অস্থিতিশীল অবস্থায় থাকে। তাই এরা কি করে? কাউকে ওই ইলেকট্রনটা গিফট করে দেয়। ইলেকট্রন গিফট করে ওরা অষ্টকপূর্ণ হয়, তখন এরা সুস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়ে যায়। আচ্ছা তাহলে অধাতুগুলো আবার কি করে? অধাতুগুলো এই গিফট গ্রহণ করতে পছন্দ করে। তার কারণ কি? অধাতু পরমাণুর সর্বশেষ কক্ষপথে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকে। কয়টা? 5টা, 6টা বা 7টা। এই জন্য ওরা কি করে? গিফট গ্রহণ করে এই গিফটটাকে অষ্টকপূর্ণ করে, অর্থাৎ বহিস্থ কক্ষপথ অষ্টকপূর্ণ করে এরা স্থিতিশীল হয়ে যায়। দেখো তাহলে ধাতব পরমাণুর অষ্টক পূর্ণতার জন্য সর্বশেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন এরা দান করবে, আর অধাতব পরমাণুগুলো সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণতার জন্য 1টা, 2টা বা 3টা ইলেকট্রন গ্রহণ করে নিবে। আর এইভাবেই কিন্তু মূলত আমাদের আয়নিক বন্ধন গঠনের সময় ক্যাটায়ন অ্যানায়ন গঠন হয়ে থাকে। আচ্ছা আমরা তাহলে যে আয়নিক বন্ধনে ছিলাম সেই আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া আবার একটু চলে যাই। দেখো আয়নিক বন্ধনগুলো তাহলে মূলত তৈরি হচ্ছিল গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 13 পর্যন্ত মৌলের সাথে। গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 13 পর্যন্ত মৌলগুলোর মধ্যে হচ্ছিল আমাদের গ্রুপ 1 থেকে শুরু করে 13 পর্যন্ত মৌলের সাথে গ্রুপ 15 থেকে 17 পর্যন্ত মৌলের আয়নিক বন্ধন গঠন হচ্ছিল। আমাদের এই ক্ষেত্রে যেহেতু গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ধাতু, তাই আমরা যদি উদাহরণ লিখতে চাই, যেমন দেখো সোডিয়াম একটা ধাতু, এটা গ্রুপ 1 এ অবস্থিত। এর সাথে আমরা গ্রুপ 17 যে কোনো একটা মৌল চিন্তা করি, যেমন ধরো ফ্লোরিনের যদি কথা বলি, তাহলে ফ্লোরিন যুক্ত হয়ে তৈরি হয়েছে সোডিয়াম ফ্লোরাইড। এটা মূলত একটা আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ।
এছাড়া হতে পারে কি কি, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি ইত্যাদি যে কোনো অণুই হতে পারে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে ধাতু এবং অধাতু থাকবে। আমরা কিন্তু ইতিপূর্বে জেনেছি ধাতুগুলোকে আমরা কীভাবে চিনতে পারবো। দেখো তোমরা মনে রাখবা ধাতব পরমাণু বা ধাতব ধাতব বস্তুর ক্ষেত্রে এদের নামের শেষে সবসময় আম শব্দ যোগ থাকে। কি শব্দ যোগ থাকে? আম। যেমন দেখো এই যে সোডিয়াম, এটা মূলত ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে আসছে, তাহলে নামের শেষে কিন্তু আম আছে। ম্যাগনেসিয়াম নামের শেষে আম আছে। ক্যালসিয়াম এদের নামের শেষে আম আছে। আর অধাতব পরমাণু মনে রাখার একটা ট্রিক হচ্ছে এদের নামের শেষে সাধারণত জেন শব্দ যোগ থাকবে, তাহলে এটা সাধারণত গ্যাস হয়ে থাকে। যেমন দেখো আমাদের এই যে ফ্লোরিন, এটা কিন্তু হ্যালোজেন, এটা কিন্তু হ্যালাইড গ্রুপের মূল, তাই হ্যালোজেন। অক্সিজেন, তাহলে আমাদের এই সকল পরমাণুগুলো হচ্ছে অধাতব পরমাণু। তাহলে ধাতু এবং অধাতু মিলে এই আয়নিক বন্ধনটা গঠন করবে। আচ্ছা, এবার আমরা তাহলে দেখি এদের গঠন চিত্রটা কেমন হবে। তাহলে আয়নিক বন্ধন গঠনের সময় কিভাবে ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে বা অধাতুগুলো কিভাবে এই ইলেকট্রন গ্রহণ করে থাকে। আচ্ছা দেখো, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে আমাদের একটা ফ্লোরিন, দিয়ে তৈরি করছে সোডিয়াম ফ্লোরাইড। ধরো এই একটা সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুর সাথে কে যুক্ত হয়েছে? একটা ফ্লোরিন পরমাণু যুক্ত হয়েছে। আচ্ছা, সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে যেহেতু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু একটা রয়েছে, সোডিয়াম পরমাণুর টোটাল ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা। তাহলে দেখো সোডিয়াম পরমাণু এই হচ্ছে নিউক্লিয়াস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই হচ্ছে সোডিয়ামের টোটাল 11টা ইলেকট্রন। আচ্ছা, এই সোডিয়াম পরমাণু কিন্তু বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি আছে। এবার আমরা চলে যাই সোডিয়ামের পাশাপাশি ফ্লোরিন পরমাণুর কাছে। দেখো তাহলে এই ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন রয়েছে টোটাল 9টা। আমি ধরে নিলাম প্রথম কক্ষপথে 2টা, এই পাশে আছে 1টা 5টা 7টা এবং এই হলো 9টা। দেখো আমাদের সোডিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে, তার মানে সে অস্থিতিশীল অবস্থায় আছে, রাত্রে ঘুমাতে পারছে না, এই জন্য সে কী করবে? সে তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রনটাকে কাউকে গিফট করে দেবে। সে যখন ফ্লোরিন পরমাণুর সংস্পর্শে আসলো তখন সে কী করলো? তার ইলেকট্রনটাকে ফ্লোরিন পরমাণুর কাছে গিফট করে দিল। আচ্ছা, তাহলে এই সোডিয়ামটা কী করেছে? তার ইলেকট্রনটা ফ্লোরিন পরমাণুর কাছে গিফট করে দিয়েছে। ফ্লোরিন পরমাণু দেখো সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, তার মানে তার অষ্টক পূর্ণ নেই, এই জন্য তারও কিন্তু ইলেকট্রনের ঘাটতি ছিল, তাই সে সহজে গিফটটাকে গ্রহণ করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম ছবিতে দেখাবো সোডিয়াম ইলেকট্রন ফ্লোরিনকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় যে ছবিটা আমরা অঙ্কন করব সেখানে দেখাবো যে আমাদের ইলেকট্রনটা অলরেডি দান গ্রহণ হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা দ্বিতীয় যে ছবিটা অঙ্কন করব সেই দ্বিতীয় ছবিতে আমরা দেখাবো যে সোডিয়াম পরমাণু অলরেডি কি করেছে? একটা ইলেকট্রন ফ্লোরিন পরমাণুর কাছে দিয়ে দিয়েছে। যদি দেখো সোডিয়াম পরমাণুটা তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ফ্লোরিনকে দিয়ে দেয়, তাহলে এই ইলেকট্রন চলে গেল, পাশাপাশি কক্ষপথ ভ্যালিড হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের ইলেকট্রনটা কোথায় গিয়েছে? এই ইলেকট্রনটা গিয়েছে আমার ফ্লোরিন পরমাণুর এই যে এইখানটায়। তাহলে এবার দেখো দুইটা পরমাণুই কিন্তু অষ্টক পূর্ণ করেছে, সর্বশেষ কক্ষপথে অষ্টক ইলেকট্রন, মানে দুইজনই এবার সুস্থিতিশীল। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াসের প্রোটন ছিল 11টা, এই সোডিয়ামের নিউক্লিয়াসের প্রোটন ছিল 11টা, আর বহিস্থ কক্ষপথে আমাদের ইলেকট্রন এবার কিন্তু 10টা। দেখো এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে, তাহলে আমার কিন্তু একটা প্রোটনের চার্জ অতিরিক্ত থেকে গেছে, তাই আমরা এই সোডিয়ামের মাথার উপরে প্রোটনের চার্জটা দিয়ে দিব, অর্থাৎ সোডিয়ামের একটা প্রোটনের চার্জ 1+, তাই 1+, অর্থাৎ সোডিয়াম প্লাস লিখলাম। ফ্লোরিনের ক্ষেত্রে আসি, ফ্লোরিন নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 9টা, বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। এখন 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করে দিল, একটা ইলেকট্রন কিন্তু বেশি আছে, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? মাইনাস। তাহলে যেহেতু একটা ইলেকট্রনের চার্জ 1-, তাই আমি ফ্লোরিনের মাথার উপরে দিয়ে দিলাম সেই 1-। দেখো আমাদের এই সোডিয়ামটা কিন্তু পজিটিভ চার্জযুক্ত সোডিয়াম প্লাস, আর ফ্লোরিনটা হচ্ছে মাইনাস চার্জযুক্ত ফ্লোরিন মাইনাস। এর মধ্যে বিপরীত চার্জ সৃষ্টি হওয়ার কারণে এই বিপরীত চার্জের মধ্যে যে আকর্ষণ, তার নামে মূলত আয়নিক বন্ধন। তাহলে সোডিয়াম এবং ফ্লোরিন এরা পরস্পর বিপরীত চার্জ হওয়ার কারণে এদের মধ্যবর্তী যে আকর্ষণ, এই আকর্ষণ বলের নামই হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে দেখো আয়নিক বন্ধন গঠনের সময় আমরা কিন্তু সবসময় দুইটা ছবি আঁকাবো। প্রথম অবস্থায় ইলেকট্রন ত্যাগের ছবি, দ্বিতীয় অবস্থায় ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন অ্যানায়ন গঠনের পরবর্তী ছবি। তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে আয়নিক বন্ধনে কক্ষপথগুলো কিন্তু সবসময় দূরে দূরে থাকবে, একটার সাথে আরেকটা কখনো মিলিত হবে না, বা একটার উপরে আরেকটা কখনো উঠে যাবে না, বা ওভারল্যাপ হবে না। তাহলে আমাদের কক্ষপথগুলোকে সবসময় কি রাখতে হবে? দূরে দূরে রাখতে হবে। আচ্ছা, তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে ছবি লাগবে দুইটা। প্রথম অবস্থায় ইলেকট্রন দান গ্রহণের ছবি, দ্বিতীয় অবস্থায় ক্যাটায়ন অ্যানায়নের ছবি, এবং কক্ষপথগুলোকে সবসময় দূরে দূরে রাখতে হবে। এবার আমরা এই আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি, আয়নিক যৌগগুলো আসলে কেমন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন, এমন একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। আচ্ছা, ধরে নাও তোমার একটা বন্ধু, তার বাড়ি ধরো নওগাঁ, সে ধরো
তার একটা বান্ধবী আছে, বাড়ি ধরো রাজশাহী। এবার সে কি করছে, সে এবার ধরো সকালে ঘুম থেকে উঠছে, দেখে পকেটে 50টা টাকা আছে। এবার চিন্তা করলো 50 টাকা, এই টেনশনে কিন্তু রাত্রে তার ঘুম হয়নি। এবার সে চিন্তা করলো 50 টাকা দিয়ে তাহলে কি করি, এই 50 টাকা যদি খরচ না করি তাহলে পরের দিনও ঘুমাতে পারবো না। তা এবার সে চিন্তা করলো, যাই বান্ধবীর বাসায় একটু দেখা করে আসি, বান্ধবী কিছু গিফট করে আসি, টাকাটা শেষ হবে, আমারও টেনশন দূর হবে, বান্ধবীও খুশি হবে। আচ্ছা, সেই সুবাদে সে ধরো 50 টাকা নিয়ে এবার বান্ধবীর উদ্দেশ্যে রওনা হয়েছে। আচ্ছা, এবার রাস্তার মধ্যে বান্ধবীর জন্য সে ধরো একটা গিফট কিনেছে, সে ধরো বড় একটা বার্গার কিনেছে 50 টাকা দিয়ে। আচ্ছা, কেনার পরে এবার ধরো বার্গারটি নিয়ে বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আচ্ছা, বান্ধবীর বাসায় যাওয়ার পরে এবার বান্ধবীকে বললো যে বান্ধবীকে ফোন দিল নিচ থেকে, দিয়ে বললো যে বান্ধবী, তোমার জন্য একটা বড় গিফট আছে, তুমি তাড়াতাড়ি নেমে আসো, তারপর দেখো তোমার জন্য কত বড় সারপ্রাইজ আছে। বান্ধবী এসে দেখে বিশাল বড় একটা বার্গার। আচ্ছা, তাহলে এই যে বান্ধবী আসার পর তার গিফটটা পাওয়ার পর বান্ধবী মহা খুশি হয়ে গেছে। বান্ধবী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও আর আমাকে গিফটটা দিয়ে চলে যাও। এবার বান্ধবী গিফটটা নিয়ে বাসায় যেয়ে ধরো খাওয়া দাওয়ার পর এবার কি অবশ্যই কি বন্ধুকে কি করবে, সেই নওগাঁর বন্ধুকে কি করবে, ফোন দেবে, দিয়ে বলবো, বন্ধু ধন্যবাদ, তুমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করতে চলে আসো, কি এটা বলবে না? দেখো এই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, তোমার সেই নওগাঁর বন্ধুটা তোমার রাজশাহী বান্ধবীকে কি করেছিল, একটা বার্গার গিফট করেছিল বা একটা পিৎজা গিফট করেছিল, 50 টাকা দিয়ে একটা পিৎজা গিফট করেছিল। তার মধ্যে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন ছিল সব ইলেকট্রনই সে দান করে দিচ্ছে। আচ্ছা, এবার তোমার রাজশাহী বান্ধবীটা কি করলো, রাজশাহী বান্ধবীটা সে পুরো গিফটটা কিন্তু সে রিসিভ করে ফেললো, রিসিভ করে সে ধরো তার সুস্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়ে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এদের মধ্যবর্তী যে বন্ধন, সেই বন্ধন কিন্তু অনেক বেশি দৃঢ়। কেন দৃঢ়? কারণ তুমি যদি কাউকে পুরো একটা বার্গার বা পুরো একটা পিৎজা গিফট করো, সে এটা খাওয়ার পর নিশ্চয়ই তোমার প্রতি খুশি থাকবে, তাই প্রত্যেকদিন কি করবে, তোমাকে ফোন দিবে যে বন্ধু কেমন আছো সেই সুবাদে। তো দেখো এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী যে বন্ধন সেটা মূলত আয়নিক বন্ধন। আর যেহেতু এই বন্ধনটা অনেকটা দান গ্রহণের ফলে হয়েছে, তাই এই বন্ধনের দৃঢ়তা কিন্তু অনেক বেশি। তাই আয়নিক বন্ধনগুলো অনেক বেশি দৃঢ়, এই জন্য আমরা কিন্তু সহজে এই বন্ধনকে ভাঙতে পারি না। আচ্ছা, আমরা একটু বিপরীতভাবে যদি সমযোজীর কথা একটু চিন্তা করি, যে সমযোজীর সাথে আয়নিকের পার্থক্যটা কোথায়। দেখো সমযোজীর ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে তোমার যে বন্ধুটা ছিল সেই বন্ধুটার বাড়ি নওগাঁ না চাপাই, যেহেতু তার বাসা চাপাই, এবার সে ধরো একটু বেশি বুদ্ধিমান, এবার সে চিন্তা করলো পুরো একটা পিৎজা বান্ধবীকে খাওয়ানো এটা একটা লস প্রজেক্ট, তাহলে কি করবো, এবার ধরো বান্ধবীর বাসায় যেয়ে বান্ধবীকে ফোন দিচ্ছে, তোমার জন্য একটা বিশাল বড় গিফট আছে, কিন্তু দুঃখের বিষয় এই গিফটটা কিনতে হলে আমাকে অনেক বেশি ধার করতে হয়েছে, তো ধারের টাকা মানুষ পাবে, তো তুমি একটা কাজ করো, তুমি 25টা টাকা নিয়ে বাসার নিচে নামো। এবার ধরো তোমার বান্ধবী কি করেছে, বা রাজশাহী বান্ধবীটা কি করেছে, 25টা টাকা নিয়ে এসে বন্ধুর সাথে দেখা করেছে, দিয়ে বন্ধু এবার কি করলো, বন্ধু তার বার্গারটা তার বান্ধবীকে দিয়ে দিল। আচ্ছা, তাহলে চাপাইয়ের বন্ধুটা কি করলো, নওগাঁর বান্ধবীকে তার বার্গারটা গিফট করে দিল। আচ্ছা, গিফট করার পর এবার সে কি করলো, 50 টাকার মধ্যে 25 টাকাও কিন্তু বান্ধবীর কাছ থেকে আদায় করে নিল। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে পুরো বার্গারটা কিন্তু তোমার চাপাই বন্ধু কিনে নাই, সে কি করেছে 25 টাকা দিয়েছে, বাকি 25 টাকা কার, বাকি 25 টাকা কিন্তু তোমার রাজশাহী বান্ধবীর। আচ্ছা, এবার সে খুব বেশি চালাক, যার কারণে সে এবার বললো যে বান্ধবী তুমি একটা কাজ করো, পিৎজাটা কেমন টেস্ট, চলো এটা দুজন মিলে একটু জাজ করে ফেলি, তার মানে তুমি অর্ধেক খাও, বাকি অর্ধেক আমি খাই, তারপর দেখে যে পিৎজাটা আসলে কেমন টেস্ট, পিৎজাটা তো খারাপও হতে পারে। সেই সুবাদে ধরো সে আবার অর্ধেক পিৎজা খেয়েও ফেলেছে। ঘটনাটা আবার একটু রিমেম্বার করো। দেখো এই ক্ষেত্রে পুরো পিৎজাটা কে কিনেছিল, দুইজনে। আচ্ছা, এবার আসি, দুইজনেই কি করেছিল, সেটাকে শেয়ার করেছিল, মানে ভাগাভাগি করেছিল। তাহলে এদের মধ্যে যে বন্ধনটা গঠিত হয়েছিল এটা ছিল মূলত সমযোজী বন্ধন। তার মানে ওখানে কিন্তু ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে হয়, তার মাধ্যমে হয় ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে হয়। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে এখানে কিন্তু দান গ্রহণ ঘটে, তাই বন্ধন অনেক বেশি স্ট্রং। বাট সমযোজীর ক্ষেত্রে ভাগাভাগি বা শেয়ার হয়, যার কারণে বন্ধন কিন্তু এত বেশি স্ট্রং না। তাই আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে দেখবো যে বন্ধন দৃঢ়তা অনেক বেশি থাকে। আচ্ছা, এবার তাহলে আয়নিক যে বন্ধনটা গঠিত হয়েছে সেই বন্ধনের দৃঢ়তা কেমন হবে, অনেক বেশি হবে। সহজে এই বন্ধন কি ভাঙা যাবে, যাবে না। যেহেতু সহজে বন্ধনকে ভাঙা যাবে না, তার মানে এই ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও অনেক বেশি হবে, কারণ একটা পোল আরেকটা পোলের সাথে যুক্ত হয়ে বৃহৎ কেলাস গঠন করে। এই আয়নিক যৌগগুলো বৃহৎ কেলাসে স্ট্রং বন্ডে যুক্ত থাকে, তাই এদেরকে কিন্তু সহজে ভাঙা যায় না। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা নতুন সিদ্ধান্ত পাচ্ছি যে এদের বন্ধন যেহেতু অনেক বেশি দৃঢ়, আর এটা সাধারণত ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তার বৃহৎ কেলাসে যুক্ত থাকে, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হবে, উচ্চ হবে। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হলো। এবার আসি, আমাদের এই আয়নিক যৌগ গঠনের সময় একজন কিন্তু দান করেছিল, একজন গ্রহণ করেছিল, তাই না? তাহলে অবশ্যই একজন ক্যাটায়ন ছিল, একজন ছিল অ্যানায়ন, তার মানে এদের মধ্যে ছিল দুইটা পোল, একটা ধনাত্মক পোল, একটা ঋণাত্মক পোল। তাই আয়নিক যৌগগুলো কেমন হয়, আয়নিক যৌগগুলো নর্মালি পোলার হয়ে থাকে। আয়নিক যৌগ কেমন হয়ে থাকে, নর্মালি পোলার, মানে প্রান্ত বিশিষ্ট হয়ে থাকে, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট হয়ে থাকে। যেহেতু আয়নিক যৌগগুলো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট হয়, তাই পানির মধ্যে যদি তুমি আয়নিক যৌগকে দিয়ে দাও, পানির যে ডাইপোল আছে অর্থাৎ H+ আর হাইড্রক্সিল মাইনাস, এই দুইটা পোল কি করে, ওই বিপরীত প্রান্তকে টেনে টেনে পানির মধ্যে ওদেরকে দ্রবীভূত করে ফেলে। তাহলে আয়নিক যৌগকে তুমি যদি পানিতে দ্রবীভূত করো, তাহলে এরা কি হবে, পানিতে সহজে
দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এরা পানিতে দ্রবণীয় হয়ে থাকে, কারণ এদের দুইটা পোল আছে, পানির বিপরীত পোল দ্বারা আকৃষ্ট হয়ে এরা সহজে পানিতে দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা দেখো, দ্রবীভূত হওয়ার পর এরা পানির মধ্যে যে কি করে, নিশ্চয়ই আয়নিত হয়ে যায়, তাই না? যেহেতু এরা আয়নিত হয়ে যায়, তাই তুমি যদি এদের মধ্যে আবার বিদ্যুৎ চালনা করো, এই বিদ্যুৎ কি হবে, এর মধ্যে দিয়ে পরিবহন হতে পারে। কেন? কারণ ওই যে ক্যাটায়ন অ্যানায়ন তারা কি করে, বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে আয়নিক যৌগগুলো দ্রবণে বিদ্যুৎ পরিবাহী হয়, দ্রবণে এরা বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে। আচ্ছা, তাহলে আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য আমরা পেয়েছি, আমি একটু প্রথম থেকে বলি। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক উচ্চ, বন্ড অনেক বেশি স্ট্রং ছিল। আচ্ছা, এরা নর্মালি ডাইপোল বা পোলার, এবং এরা পানিতে সহজে দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে এরা কি করে, ক্যাটায়নে পরিণত হয়, তাই বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, আমরা এবার একটু দেখব যে আয়নিক যৌগগুলো পানিতে কিভাবে দ্রবীভূত হয়ে থাকে, বা আয়নিক যৌগগুলোর দ্রবীভূত হওয়ার কৌশল। যদি সোডিয়াম ফ্লোরাইডের কথাই বলি, দেখো সোডিয়াম ফ্লোরাইড কিন্তু আয়নিক যৌগ, তাই দুইটা পোল আছে, ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা পোল আছে। আমরা সোডিয়াম ফ্লোরাইডকে আগে একটু আঁকাই নিই। ধরো এই হচ্ছে আমার সোডিয়াম, এটা প্লাস, এই হচ্ছে আমার ফ্লোরিন, এই হচ্ছে মাইনাস। আমরা কি করলাম, পানিতে দ্রবীভূত করে ফেলেছি। পানির মধ্যে যখন দিয়ে দিলাম, পানির যে বিপরীত পোল H+ আর OH- ওরা কি করবে, আমাদের এই পোলটাকে আকৃষ্ট করে এদেরকে পানিতে দ্রবীভূত করে ফেলবে। দেখো এই ফ্লোরিন মাইনাসের চারপাশ থেকে, ফ্লোরিন মাইনাস যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তার চারপাশ থেকে আমাদের হাইড্রোজেন আকর্ষণ করবে। তোমরা মনে রাখবা, পানির আকৃতি কিন্তু ভি আকৃতির, এর জন্য পানির আকৃতি কিন্তু তোমাদেরকে এইভাবে আঁকাতে হবে। কারণ পানি যখন যৌগ গঠন করে বা পানির অণু যে অবস্থায় থাকে, দেখো এগুলো কিন্তু মুক্তজোড় থাকে। আমরা ইতিপূর্বে শুনছি যে পানির মধ্যে 2 জোড়া মুক্তজোড় আছে, তো এই মুক্তজোড় ইলেকট্রন থাকার জন্য এই শেপটা হয় ভি আকৃতির। এই জন্য আমরা কিন্তু সবসময় ভি শেপ দিব, অন্য কোনো শেপ দেওয়া যাবে না। পানির অ্যাকচুয়াল শেপ হচ্ছে ভি শেপ। দেখো তাহলে আমাদের ফ্লোরিন মাইনাস ঋণাত্মক চার্জের, তাই আমাদের কি করছে, H+ অংশটা এটাকে আকর্ষণ করছে, তাই এ কিন্তু পানিতে এখানে দ্রবীভূত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা শুধুমাত্র একটা H+ দিব না, আমরা কয়েকটা H+কে দেখাবো যে চারপাশ থেকে H+ গুলো কি করছে, ফ্লোরিন মাইনাসকে আকর্ষণ করছে। দেখো এই যে এইভাবে ফ্লোরিন মাইনাসকে H+ গুলো আকর্ষণ করছে। এবার আসি আমরা সোডিয়াম প্লাসের ক্ষেত্রে। তাহলে সোডিয়াম প্লাস যেহেতু ধনাত্মক চার্জের, এই ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে কে, ঋণাত্মক চার্জ, তাই না? তাহলে দেখো একে আকর্ষণ করছে কে, পানির হাইড্রক্সিল মাইনাস। তাই আমরা কিন্তু এখানে অক্সিজেনের সাথে যুক্ত করে দেখাবো, কারণ অক্সিজেন ঋণাত্মক চার্জের, তাহলে আমাদের এই অক্সিজেন সহ হাইড্রোজেনটা হচ্ছে মাইনাস চার্জের। দেখো তাহলে আমরা কয়েকটা অক্সিজেনকে এখানে যুক্ত করে দেখাবো, কয়েকটা অক্সিজেন আমাদের এই হাইড্রক্সিল রূপে আমাদের সোডিয়াম প্লাসের সাথে যুক্ত থাকবে। এই মূলত আমাদের সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল। পরীক্ষায় কিন্তু এই অংশ থেকে একাধিকবার প্রশ্ন এসেছে, এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো আয়নিক যৌগের গঠন প্রক্রিয়া, দ্বিতীয় কথা হলো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় তার গঠন প্রক্রিয়া বা তার দ্রবীভূত হওয়ার ছবি। আচ্ছা, তাহলে দেখো আয়নিক যৌগের গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কিন্তু দুইটা ছবি আঁকাবা। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি, আয়নিক যৌগ গঠন পূর্বের যে ইতিপূর্বে যে ছবিগুলো দেখছি, সেই ছবিগুলো আমরা একটু দেখে আসি। আমরা এখানে কিন্তু সবসময় দুইটা ছবি আঁকাবো, ক্যাটায়ন অ্যানায়নিক ছবি। এখন যদি এমনটা হয় যে আমার একটা পরমাণু কি করেছে, দুইটা ইলেকট্রন দান করতে পারে, যেমন ধরো ম্যাগনেসিয়াম, এর পার সাথে ধরো দুইটা ফ্লোরিন যোগ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হতো? সেই ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়ামকে মাঝে রাখতাম, আর এই ম্যাগনেসিয়ামকে মাঝে রেখে আমরা দুইটা ইলেকট্রন দুই পাশ থেকে দুইটা ফ্লোরিনের কাছে দিয়ে দিতাম। ঠিক আছে, এটা প্রথম ছবিতে। দ্বিতীয় ছবিতে ম্যাগনেসিয়াম 2+ হতো, দুই পাশে দুইটা ফ্লোরিন মাইনাস তৈরি হতো। এইভাবে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, অর্থাৎ সাধারণত আমাদের গ্রুপ 2 এর মৌলের সাথে কোনো হ্যালাইড গ্রুপ যুক্ত যে আয়নিক বন্ড, সেগুলো দেখাতে পারি। আচ্ছা, আমাদের দ্বিতীয় অংশটা হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার কৌশলের ছবি। দেখো এই ক্ষেত্রে আমাদের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশলের সাথে আয়নিক যৌগ যেহেতু দুইটা পোল, বিশেষ ধনাত্মক ঋণাত্মক, তাই তোমরা কি করবো, দুইটা ধনাত্মক ঋণাত্মক পোল দিবা, এবং বিপরীত পোল, পানির যে বিপরীত পোল, সেই বিপরীত পোল দিয়ে এখানে আকর্ষণটা দেখাবা। তার কারণ হলো আমাদের পানির মধ্যে কি আছে, H+ আর হাইড্রক্সিল মাইনাস। তাহলে দেখো এটা মূলত আসলে ডেল্টা প্লাস। আচ্ছা, ডেল্টা শব্দের অর্থ কি? ডেল্টা শব্দের অর্থ হচ্ছে আংশিক। তাহলে আমাদের পানি যেহেতু সমযোজী যৌগ, তাকে সরাসরি প্লাস মাইনাস লেখা যাবে না, তাই আমরা কি লিখছি, আংশিক প্লাস। আর এই দেখো এই অংশটা হচ্ছে আংশিক মাইনাস। আমি যদি একইভাবে এখানে চিন্তা করি, দেখো তো আমি ধরে নিলাম যে এই পাশটা হচ্ছে ডেল্টা মাইনাস, তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে ডেল্টা প্লাস। তুমি যদি এই পাশে চিন্তা করো, একই কথা, কারণ দুইটা H তো আমাদের এখানে সমতরিণীয়ত সম্পূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এইভাবে আয়নিক যৌগের পানিতে দ্রবীভূত কৌশল ছবি আঁকে সহ পরীক্ষায় উল্লেখ করব। তাহলে এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। তাহলে আয়নিক যৌগের আলোচনা আজকের মতো এই পর্যন্তই।